আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। রমজান স্পেশাল 3টি ইফতার রেসিপি একই ভিডিওতে একসাথে তৈরি করে দেখাবো। বেগুনি, ছোলা বোনা, পেঁয়াজু একদম দোকানের মতো করে তৈরি করে দেখাবো। আমার টিপসগুলো যদি এইভাবে ফলো করে আপনি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু টেস্টটা একদম দোকানের মতো করে আসবে। আর সবাই ইফতার আইটেমগুলো খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে এখানে আমি 1 কাপ খেসারি ডাল দিয়ে দিচ্ছি। এখন সেই সঙ্গে আমি হাফ কাপের মতো মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এই পেঁয়াজুটা শুধু মসুর ডাল কিংবা খেসারি ডাল দিয়েও করতে পারেন, তবে এই দুই ধরনের ডাল আমি মিক্সড করে নিয়েছি এই কারণেই পেঁয়াজুটা কিন্তু অনেক মুচমুচে হবে এই দুই ধরনের ডাল দিয়ে যদি পেঁয়াজুটা আপনি তৈরি করতে পারেন। ডালগুলোকে ভেজানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডালগুলো সারা রাত ভিজিয়ে নিতে পারেন কিংবা 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজাতে পারেন। ডালগুলো ভিজিয়ে নেওয়ার কারণে এ থেকে অনেকটা ময়লা বের হয়ে যাবে। এ তো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে, এ থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো বের হয়ে গিয়েছে। ডালগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন, আবার কিছুটা নরমও হয়ে গিয়েছে। ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। ডালগুলো কিন্তু একদম মিহি করে ব্লেন্ডার করা যাবে না, যেন আস্তে আস্তে ডাল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন ডালগুলো সংরক্ষণ করার পালা। তো যেটুকু আপনি সংরক্ষণ করবেন তো সেটুকু একটি বক্সের মধ্যে নিয়ে নেবেন। তো আমি যে পরিমাণ সংরক্ষণ করব তার জন্য একটি ছোট বক্সে ডাল বাটাগুলো নিয়ে নিচ্ছি। ডালগুলোতে মশলা মাখিয়ে তারপরও কিন্তু সংরক্ষণ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে সংরক্ষণ করতে পছন্দ করেন সেভাবে করে নেবেন। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ডাল বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে এভাবে মশলাটা মাখানোর পরও ডালটা সংরক্ষণ করে নিতে পারেন। রমজানের পুরো 1 মাস কিন্তু আপনি এভাবে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজুটা তৈরি করার পালা। এখানে আমি হাতে কিছুটা মিশ্রণ নিয়ে তারপর গোল গোল করে একটু চ্যাপ্টা আকার দিয়ে নিচ্ছি। আমার আজকের পেঁয়াজু রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তো আমার সবগুলো পেঁয়াজু বানানো কিন্তু হয়ে গিয়েছে। আমি সবগুলো পেঁয়াজু একইভাবে বানিয়ে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম বা লোতে রেখে পেঁয়াজুটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি তেলগুলো ছাকার জন্য। তো পেঁয়াজটা এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসম্ভব মজাদার হয়েছে। এভাবে 2 ধরনের ডাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ডালগুলো বাটার সময় খেয়াল রাখবেন ডালগুলো যেন আধা বাটা হয়, পুরো যেন মিহি না হয়, এতে করে কিন্তু পেঁয়াজুটা মুচমুচে হবে অনেক। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ছোলা দিয়ে দিচ্ছি।
ছোলাগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলাগুলো ভেজানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিব। তো ছোলাটা আমি 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো ছোলাগুলো আমার ফুলে কি পরিমাণ হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিব। দেখুন ছোলাগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, ছোলাগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি 1 কাপ ছোলা নিয়েছিলাম, সেখানে কিন্তু 2 কাপ ছোলাতে পরিণত হয়েছে। তো একটা পাতিল নিয়ে নিলাম, তার মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো সিদ্ধ করার জন্য। তো একটি মাঝারি সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোলার পরিমাণ অনুযায়ী আলুর রেশিওটা কিন্তু একদম ঠিক ছিল। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ছোলাগুলো সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। ছোলাগুলো সিদ্ধ হতে থাক, ওই দিক দিয়ে আমি ছোলা রান্না করার জন্য মশলাটা রেডি করে নিব। সেজন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে, 2টো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে, দিলাম ছোট 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি গোলমরিচ। এখন দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। তো এগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে করে ভেজে নিতে হবে, যে পর্যন্ত ঘ্রাণ না বের হবে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে নিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো আমি ব্লেন্ডার একদম মিহি করে নিয়েছি দেখুন। এতে করে আঁচটা থাকলে কিন্তু ছোলা খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। তো চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে আমি 4 চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ দুটোকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে ছোলাটা রান্না করার পর ছোলা থেকে ভাজা মরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখানে আমি একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। ভালোভাবে আদা রসুন বাটা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায় কষানোর সময়। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষাবে। তো আগে থেকে আমি যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে। সেজন্য এখানে আমি একটু পানি অ্যাড করে দিব, যেন মশলাগুলো ভালোভাবে ছোলার সঙ্গে মিশে যায়। তো সর্বশেষে আমি 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের ঘ্রাণটা যেন স্ট্রং থাকে, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে ছোলা থেকে। তো কাঁচামরিচগুলোকে এখন ভালোভাবে ছোলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ছোলাগুলো থেকে কিন্তু পানি আর তেল অনেকটা শুকিয়ে গেছে। তো সে পর্যায়ে বুঝে নিতে হবে ছোলাগুলো রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি কয়েক টুকরো আলু ভালোভাবে একটু ম্যাশ করে দিচ্ছি চামচ দিয়ে, এতে করে ছোলাটা একটু মাখো মাখো টাইপের হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। ছোলাটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে দেখুন। এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ছোলাগুলোকে গরম গরম পরিবেশন করে নিব। দেখলেন তো কিভাবে আমি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে পারফেক্ট ছোলা বোনাটা রান্না করে নিলাম। এই ছোলা বোনাটা কিন্তু আপনি মুড়ি পেঁয়াজুর সাথে খেতে পারেন, তবে আপনি চাইলে কিন্তু ছোলা বোনাটা এমনি শুধু খেতে পারেন। তো সৌন্দর্যের জন্য আমি উপর থেকে পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে নেবেন ধনিয়া পাতা কুচি। আর সর্বশেষে 1 টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনি শুধু ছোলাটা খেয়ে দেখেন অনেক ভালো লাগবে। এই রমজানে একবার হলো এভাবে ছোলা বোনাটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজভাবে ছোলা বোনাটা কিন্তু একদম দোকানের মতো করে তৈরি করে নিয়েছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটি চালনি বেসনগুলো চালার জন্য। এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিব। আপনি চাইলে কিন্তু বেসনগুলো চেলে নেওয়ার পর তারপর এই উপকরণগুলো মিশাতে পারেন, তবে বেসনের সঙ্গে সবগুলো শুকনো উপকরণ মিশিয়েও কিন্তু চেলে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি বেসনগুলো চেলে নিচ্ছি ভালোভাবে।
তো বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে যে দানাগুলো থেকে থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দিব। এই তো দেখতেই পাচ্ছি। তো বেসনটা চেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেস্ট নাও দিতে পারেন, তবে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি বেসনের মধ্যে অল্প করে পানি দিয়ে বেসনটা এখন ভালোভাবে বিট করে নিব। তবে একেবারে কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু বেসনটা গুলে নিতে হবে। তবে বেসনের ধরন বুঝে কারো একটু বেশি পানি লাগতে পারে, কারো আবার একটু কম পানি লাগতে পারে। তো ব্যাটারটা কিন্তু আমার গোলানো হয়ে গিয়েছে। তো বেসনের গোলাটা কিন্তু একটু পাতলা হয়েছে, তবে কিছুক্ষণ পর কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা বেগুনি শেপে কেটে নিয়েছি। বেগুনগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে কেটে নেওয়া যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি প্রতিটা বেগুনগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে বেগুনগুলো থেকে যে একটা এক্সট্রা পানি আছে সেটা বেরিয়ে যাবে। এখন আমি এগুলো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা চাইলে গামছা দিয়েও মুছে নিতে পারেন। তো দেখা যায় কি বেগুনটা এভাবে মুছে নিলে কিন্তু বেগুনিটা যখন ভাজার পর অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি এবং ফুলকো থাকবে। আমরা অনেকেই বেগুনটা কেটে নেওয়ার পর কিন্তু বেসনে চুবিয়ে তারপর ভেজে ফেলি, এতে করে বেগুনিটা ক্রিস্পি ফুলকো হয় ঠিকই, তবে বেশিক্ষণ ধরে কিন্তু ক্রিস্পি ফুলকোটা থাকে না। তো এখন আমি বেসনের মধ্যে 1 চা চামচ গরম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা তৈরি করার পর অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। এটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি বেসনের গোলাটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। গোলাটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য এখানে আমি একটু পানির মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন ভেসে উঠছে। আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর যদি তলিয়ে যায় তাহলে বুঝবেন যে আর কিছুক্ষণ বিট করে নিতে হবে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা বেগুন এখান থেকে নিয়ে বেসনে ভালোভাবে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো প্রতিটা বেগুন কিন্তু একইভাবে বেসনে চুবিয়ে তারপর গরম তেলে দিতে হবে। তো চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু বেগুনিগুলো উপর থেকে লালচে হয়ে যাবে, তো পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। আর যদি চুলার আঁচটা একদম কমিয়ে দেন তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলে উঠবে না। চুলার আঁচটা মাঝারি রেখে বেগুনিগুলো ভাজতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে বেগুনিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিগুলো তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন গরম গরম পরিবেশন করে নিব। আপনাদের আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, বেগুনিগুলোকে যদি শুধু ফুলকো করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আর যদি আমার মতো বেগুনি বানাতে চান তাহলে আপনি এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এতে করে বেগুনিগুলো কিন্তু ফুলকো হবে, ক্রিস্পিও হবে। আজকের বেগুনি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি এভাবে টিপসগুলো ফলো করে কিন্তু বেগুনি তৈরি করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।